এই পার্টিকেলটি যেটা আবদ্ধ অবস্থায় আছে এই বর্গকূপে, ইনফিনিট বর্গকূপ, ইনফিনিট পোটেনশিয়াল ওয়েল, দ্য পার্টিকেল ইজ ট্র্যাপড ইনসাইড। এর বাইরে কখনো যেতে পারবে না পার্টিকেলটা, কারণ বাইরে যেতে হলেই তার ইনফিনিট এনার্জি লাগবে। ইনফিনিট এনার্জি পাওয়াটা খুব অসম্ভব ব্যাপার, কারণ এই যে ওয়াল যেটা বললাম, ভেতর থেকে দেখে যে ওয়াল, সোর্স অফ ওয়াল, পোটেনশিয়াল ওয়াল, সেটা হাইট কিন্তু একেবারে ইনফিনিটি। পোটেনশিয়াল ওয়ালের ভেতরে ঢোকা যাবে না। ওকে, এক্স ইকুয়াল টু এক্স গ্রেটার দেন এ, এই রিজনে কখনোই যাওয়া যাবে না। এক্স লেস দেন 0 এই রিজনও যাওয়া যাবে না, কখনোই যাওয়া যাবে না। যেতে হলে যে পরিমাণ এনার্জি লাগবে সেই পরিমাণ এনার্জি দেওয়া যাবে না। সো পার্টিকেল ইজ বাউন্ড ইন দ্য রিজন 0 to a, 0 লেস দেন এক্স লেস দেন এ, ওই রিজনের ভিতরে পার্টিকেলটা বাউন্ড অবস্থায় আছে। এখন বাউন্ড অবস্থায় থাকাকালীন সময় কিন্তু অনেকগুলো স্টেটে থাকতে পারে, ভিন্ন ভিন্ন স্টেটে থাকতে পারে। এক এক স্টেটের এক এক এনার্জি হবে এখানে, কারণ স্টেট গুলো এখানে নন ডিজেনারেট। কারণ আমরা আগে থেকেই জানি যে ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট প্রবলেম গুলো সব নন ডিজেনারেট। ওয়ান ডাইমেনশনে যদি একটা পার্টিকেল আবদ্ধ থাকে, ওয়ান ডাইমেনশনাল মোশন, 3 ডাইমেনশন না, ওয়ান এবং বাউন্ড স্টেট, এর খেয়াল রাখতে হবে। ওয়ান ডাইমেনশন এবং বাউন্ড স্টেট মোশন যদি হয়, তাহলে স্টেশনারি স্টেট গুলো হচ্ছে নন ডিজেনারেট। যে সমস্ত আইগেন ভ্যালু স্পেকট্রাম পার্টিকেলটা থাকবে, যে সমস্ত এনার্জি নিয়ে পার্টিকেলটা থাকতে পারে বর্গকূপের ভেতরে, প্রতিটা এনার্জির জন্য একটা করে স্টেট, এমন না যে এক একটা এনার্জির জন্য 10টা করে স্টেট, সেটা হলো ডিজেনারেট হতো। কিন্তু ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট প্রবলেম ইজ এ নন ডিজেনারেট প্রবলেম, ডিজেনারেসি নেই, প্রতিটা আইগেন ভ্যালুর জন্য একটা করে স্টেট। সেটা কিন্তু প্রমাণ আছে। এই জিনিসটা নিয়ে আমি খেপেছিলাম তোমাদের, এটা তোমরা রিকল করতে পারো না। এটা চ্যাপ্টার 9 আমার যে লেকচার 9 হারমোনিক অসিলেটর, সেখানে অ্যাপেন্ডিক্সের মতো করে দেওয়া আছে, আর শঙ্করের চ্যাপ্টার 5-এ করা আছে। এগুলো পড়বা তোমরা, এখন তোমাদের দায়িত্ব, তোমরা পড়বে। চ্যাপ্টার 5 পড়ো, বারবার বলছি চ্যাপ্টার 5 পড়ো, পড়ো 1 মাস 2 মাস হলো, তারপরে পড়া হয় না কেন? এই জিনিসটা পড়ো এখন, অন্য জিনিস আর পড়তে হবে না। কোয়ান্টাম মেকানিক্স ভাস্ট সাবজেক্ট, এইটা এখন স্মল, এটা স্মল জিনিসটা পড়ো, ভাস্ট পড়ার দরকার নেই এখন। ওয়ান ডাইমেনশনাল মোশন, এই ছোট্ট জিনিসটুকু পড়ো এখন, 1 মাস ধরে পড়ো, কিন্তু পড়ো। ওকে, তো প্রতিটা আইগেন ভ্যালু স্পেকট্রাম, প্রতিটা আইগেন ভ্যালু ই ইজ নন ডিজেনারেট, এবং এর মান কি কি হবে এবং প্রতিটা ই এর জন্য ওয়েভ ফাংশন কি হবে, এটা হচ্ছে স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। Spatial part of the wave function is nothing but the eigenfunction of the Hamiltonian. কারণ আমি stationary state চাচ্ছি। Stationary states are nothing but eigenstates of the Hamiltonian. আমরা পেয়েছি eigenvalue spectrum, আমরা পেয়েছি eigenvalue spectrum is discrete, এরকম হয়, En is n square times something, somethingটা হচ্ছে pi square h cut squared over 2ma square, আর n এর মান কি কি মান হতে পারে, 1 2 3 4 up to infinity। এইখানে ডিসক্রিটনেস আসলো। ডিসক্রিটনেস আসলো তার কারণ আমি যখন আমার ওয়েভ ফাংশনের উপরে বাউন্ডারি কন্ডিশন আরোপ করতে চাইলাম, করার সময় আমি দেখলাম যে এনার্জির মান অথবা কে এর মান এই n পাই বাই a না হলে ওই বাউন্ডারি কন্ডিশন আরোপ করা সম্ভব না। কে এর মান জানা থাকলে h এর মান জানবো, কারণ ই হচ্ছে h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m। কে এর সঙ্গে একটা n দিয়েছি কারণ কে গুলো ডিসক্রিট, k1 k2 সম্ভাব্য কে, k1 k2 k3 ডিসক্রিট। আর কে কিভাবে ডিফাইন করেছি, কে একটা নাম্বার, এভাবে ডিফাইন করেছিলাম, k is equal to positive square root of 2me by h কাট স্কয়ার। তাহলে ই হচ্ছে h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m, কেটা ডিসক্রিট পাওয়া গেল। কিভাবে বুঝলাম, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে কেটা ডিসক্রিট হতে হবে, এবং কে এর মান, ডিসক্রিট মানগুলো k1 k2 k3 ইত্যাদি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে কে এর মান, কে n এর মান দাঁড়াবে n পাই বাই a, n হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। কে এর মান যদি জানি তাহলে ই এর মানও জানবো। কে যদি ডিসক্রিট হয়, কে যদি কোয়ান্টাইজড হয়,
তাহলে ইও ডিসক্রিট, ইও কোয়ান্টাইজ, এটা হচ্ছে এনার্জি কোয়ান্টাইজেশন। এখন বাউন্ডারি কন্ডিশনটা কি? এখানে রেলিভেন্ট বাউন্ডারি কন্ডিশনটা কি? ভেতরে ওয়েভ ফাংশন আছে, কিন্তু ওয়েভ ফাংশনটা যদি এক্সট্রাপোলেট করে জিরোতে নিয়ে আসো অথবা এ তে নিয়ে আসো, ওয়েভ ফাংশন তোমার শূন্য হতে হবে। এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলেই দেখবো যে ওই কেটা ডিসক্রিটাইজড হয়ে যায়, ডিসক্রিট হয়ে যায়, তার মানে এনার্জি ডিসক্রিট হয়। ওকে, সো ডিসক্রিটনেস অফ এনার্জি কামস বিকজ অফ কনফাইনমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং ইন কোয়ান্টাম মেকানিক্স। ওকে, discreteness in energy comes because of confinement. Okay. আচ্ছা, এখন যেটা আমি প্রথমে বলতে চাই যে এনার্জি লেভেলস আর নন ডিজেনারেট। এটা একটা জেনারেল প্রমাণ আছে শঙ্করে। জেনারেল প্রমাণটা আজকে পড়বে, খাতায় লিখবে, চিন্তা করবে, খাতায় লেখার পর কি হইলো প্রমাণটা ঘুমাইতে যাওয়ার 5 মিনিট আগে রিকল করার চেষ্টা করে মনে আছে কিনা। এইভাবে করতে হয়, এভাবে না করলে শেখা হয় না, ফিজিক্স শেখা হয় না। ওকে, কন্টিনিউয়াসলি তোমাকে লেগে থাকতে হবে এটা পিছনে। তবে এটা যে নন ডিজেনারেট হবে সেটা আমি আগে থেকেই জানতাম। আগে থেকে আমাদের সে জেনারেল থিওরাম বলে দিয়েছে যে এটা এনার্জি লেভেলস গুলো নন ডিজেনারেট হবে। 3 ডাইমেনশনাল হলে কিন্তু হতো না। একটু পরে আমি 3 ডাইমেনশনাল বক্সে যাব, সেখানে কিন্তু নন ডিজেনারেট হবে না, কোয়ান্টাইজ হবে ঠিকই, কিন্তু নন ডিজেনারেট হবে না। আচ্ছা, ওয়েভ ফাংশন গুলোকে যদি প্লট করো, গতকাল আমি প্লট করেছিলাম, এই প্লট গুলো যদি করো, এগুলো কিন্তু ওই যে একটা স্ট্রিংকে যদি দুই প্রান্তে আটকে দাও, তারপর যদি অসিলেট করাও স্ট্রিংকে, নর্মাল মোডস অফ ভাইব্রেশন বলে একটা জিনিস আছে, এই ওয়েভ ফাংশন গুলো ঠিক সেরকমই দেখাচ্ছে। স্ট্রিং এর শেপ এরকম হয়, এই ধরনের শেপ হয় স্ট্রিং এর নর্মাল মোডস। এগুলো অনেক কেচ্ছা আছে, এগুলো তো তোমাদের না জানলেও চলবে। নর্মাল মোডস, যারা স্ট্রিং থিওরি পড়েছে, স্ট্রিং এর অসিলেশন পড়েছে অনার্সে, তারা হয়তো তাদের জন্য এই কমেন্টসটা রেলিভেন্ট। These are nothing but they look like normal modes of oscillation of a string tied at both ends. একটা end হচ্ছে 0, একটা end হচ্ছে। Spatial part of the wave function looks like this. যে কোনো বিন্দুতে যদি আমি ওয়েভ ফাংশনে ধরি, ধর x equal to something, যে কোনো x তোমার 0 থেকে a পর্যন্ত যায়, এর মধ্যে যে কোনো x এ তুমি ওয়েভ ফাংশনটা দেখো। ওয়েভ ফাংশন কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। এই যে ওয়েভ ফাংশনটা আঁকা হলো, এটা জাস্ট দ্য স্পেশাল পার্ট। সময়ের সঙ্গে আর টেম্পোরাল পার্টটা দিয়ে গুণ দিতে হবে। টেম্পোরাল পার্টটা কি? এনার্জি যদি হয় ই, এটার জন্য এনার্জি E1, এটার জন্য এনার্জি E2, এটার জন্য এনার্জি E3 ইত্যাদি। এটার জন্য যদি হয় এনার্জি E1, তাহলে এটা হচ্ছে স্পেশাল পার্ট। ওকে, so-called spatial part gives you the amplitude of oscillation for all x. এটা হচ্ছে অ্যামপ্লিটিউড দেখাচ্ছে। একটা বিশেষ মুহূর্তে ওয়েভ ফাংশন গুলো প্লট করলেই হবে, একটা বিশেষ মুহূর্তে at time 0। আচ্ছা, ওয়েভ ফাংশনের টেম্পোরাল পার্টটা কি? এটা তো স্পেশাল পার্ট আঁকা হলো। স্পেশাল পার্ট সিম্পলি গিভস ইউ দ্য অ্যামপ্লিটিউড। এখন টেম্পোরাল পার্টটা কি আছে? এটা স্টেশনারি স্টেট। টেম্পোরাল পার্টটা কি? স্পেশাল পার্ট, স্পেশাল নয়, স্পেশিয়াল, স্পেশিয়াল, স্পেশাল, স্পেশিয়াল, আমি স্পেশিয়াল বলছি, SPATIAL। এক্সাক্ট উচ্চারণ কি, স্পেশাল কি হবে আমি হয়তো উচ্চারণ ঠিক করছি না, তোমরা দেখে নিও গুগল সার্চ করে। আর SPECIAL স্পেশাল, বিশেষ, স্পেশাল। আর স্পেশিয়াল SPATIAL, উচ্চারণের তফাৎটা কোথায় দেখে নেবে। এটা হচ্ছে পুরো ওয়েভ ফাংশন, বড় হাতের সাই, depends upon x and time t. For stationary wave, ওয়েভ ফাংশনটা কিন্তু ফ্যাক্টর করে গেল, স্পেস পার্ট এবং টাইম পার্ট আলাদা হয়ে গেল, ফ্যাক্টর হয়ে গেল। প্রথম ফ্যাক্টরটা এখানে লেখা হচ্ছে ছোট হাতের সাই অফ এক্স, এটা হচ্ছে স্পেশিয়াল পার্ট। তারপরটা হচ্ছে e⁻⁻⁰ by h কাট,
এটা হচ্ছে টেম্পোরাল পার্ট। ওকে, এখন এটা রিয়েল, এটা কমপ্লেক্স, পুরোটা মিলে কমপ্লেক্স। Quantum mechanics, a wave function, full wave function, is basically complex. স্পেশাল পার্টটা সাধারণত রিয়েল নেই আমরা, কারণ রিয়েল নেওয়া চলে। ভিটা যদি কমপ্লেক্স না হয়, ভিটা যদি রিয়েল হয়, তাহলে স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন ক্যান বি টেকেন টু বি রিয়েল। আই ক্যান টেক ইট টু বি কমপ্লেক্স। একটা কমপ্লেক্স ফাংশন দিয়ে গুণ দিলে তো চলে, কমপ্লেক্স ফাংশন দিয়ে গুণ দিয়ে কমপ্লেক্স বানাতে পারি, কিন্তু ওটা কমপ্লেক্স ফাংশন দিয়ে কমপ্লেক্স সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। ওভারঅল ওটা একটা ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট হয়ে যাবে, ওটাকে অ্যাবজর্ব করে ফেলবো নর্মালাইজেশন কনস্ট্যান্টের সঙ্গে, ফলে সাইটাকে রিয়েল ধরলেও চলবে। কিন্তু বড় হাতের সাই ইজ বেসিক্যালি কমপ্লেক্স। কমপ্লেক্সিটি এখান থেকে আসে, টেম্পোরাল পার্ট থেকে আসে। টেম্পোরাল পার্টকে যদি দুই ভাগে করো, রিয়েল কি বলে টেম্পোরাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, এটারও দুটো পার্ট আছে। টেম্পোরাল পার্টের দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটা রিয়েল পার্টটা কত? এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা রাখা আছে e to the power minus I et by h cut, এটা রিয়েল পার্টটা কত? এটা রিয়েল পার্ট হচ্ছে cos et by h cut। ওকে, এটা ইমাজিনারি পার্টটা কত? এখানে মাইনাস সাইন আছে, ইমাজিনারি পার্টটা কত? মাইনাস সাইন অফ et by h cut। ওকে, এটা তোমাদের জানতে হবে। তোমাদের, আমি জাস্ট একটু লিখতে চাচ্ছি এটা। এটা যদি না জানো তাহলে তোমার আমেরিকা থেকে খেদাই দিবে। e to the power minus I alpha, এটা কি? cos alpha cos of alpha plus I I sin alpha minus I sin alpha। কারণ ওখানে মাইনাস আছে। তাহলে what is the real part of e to the power minus I alpha? এটা হচ্ছে cos alpha। What is the imaginary part of e to the power minus I alpha? এটা হচ্ছে minus sin alpha। রিয়েল পার্ট ইজ রিয়েল, ইমাজিনারি পার্টটাও রিয়েল। আর কমপ্লেক্স হয় কখন? ইমাজিনারি পার্টের সঙ্গে একটা আই বসাতে হয়, আর কিছু না, তাহলে কমপ্লেক্স হয়। ওকে, তাহলে এটা যদি রিয়েল পার্ট নেই, সাইয়ের যদি রিয়েল পার্ট নেই, রিয়েল পার্ট অফ বড় হাতের সাইয়ের যদি রিয়েল পার্ট নেই, এটাকে আমি আবার দাঁড়াও, বড় হাতের সাইয়ের যদি রিয়েল পার্ট নেই কি হবে? সাই ইজ আ ফাংশন অফ এক্স এন্ড টি। ছোট হাতের সাই তো রিয়েল, আর টেম্পোরাল পার্টের রিয়েল পার্ট নিব, cos of et by h cut। এটা যদি আঁকো, এই রিয়েল পার্ট অফ বড় হাতের সাই যদি আঁকো at different times, at time 0 তে যদি আঁকো, ফর এক্সাম্পল ধরো আমি এখন এটা আঁকি, আমি শুধু equal to e1 নেব, গ্রাউন্ড স্টেট নেব, এই জিনিসটা আমি আঁকবো। t equal to 0 তে কত, তারপরে t আস্তে আস্তে বাড়াবো, কত হয় ওয়েভ ফাংশন, পুরো জায়গার জন্য ওয়েভ ফাংশন আঁকবো। আমি ওয়েভ ফাংশন আঁকছি, ওয়েভ ফাংশন শুধুমাত্র x equal to 0 থেকে এর মধ্যে থাকে, বাইরে ওয়েভ ফাংশন 0 আর এখানে ওয়েভ ফাংশন 0, ভেতরে ওয়েভ ফাংশন আছে। at time 0 এটা তো 1, তাহলে সাই অফ এক্স প্লট করলে হবে। আর সাই অফ এক্স কত ছিল? সাই অফ এক্স তো শুধু সাই অফ এক্স যদি আঁকি, সাই অফ এক্স এটা সাই অফ এক্স,
এই সাই অফ এক্স কিন্তু প্রতিটা বিন্দুর অসিলেশন যেটা হচ্ছে, প্রতিটা বিন্দুতে ওয়েভ ফাংশনের মানের অসিলেশন হচ্ছে উইথ এ সার্টেন ফ্রিকোয়েন্সি। ওই অসিলেশনের অ্যামপ্লিটিউড দেখাচ্ছে এটা দিয়ে। অসিলেশনের অ্যামপ্লিটিউড কাকে বলে? একটা বিন্দুতে অসিলেশন হচ্ছে, কোনো কিছুর অসিলেশন হচ্ছে, সিম্পল হারমোনিক অসিলেটর। তার মানে কি, পজিটিভ সাইডে ম্যাক্সিমাম কত যায়, নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম কত যায়, এই ম্যাক্সিমাম দূরত্বকে বলে অ্যামপ্লিটিউড। এটা দেখাচ্ছে অ্যামপ্লিটিউড, রাইট? ওয়েভ ফাংশনের মান যে কোনো বিন্দুতে অসিলেট করছে। আর টি ইকুয়াল টু 0 ধরো, এই বিন্দু ধরো, ওয়েভ ফাংশনের মান হচ্ছে এইটুকু, এটা ম্যাক্সিমাম মান। তারপরে কি হবে? মানটা কমবে, কমতে কমতে 0 হবে, মানটা নেগেটিভ হবে, নেগেটিভ সাইডে বাড়তে বাড়তে বাড়বে। কতটুকু বাড়বে? এখানে যদি হয় 5, ওদিকে হবে -5। এই বিন্দুতে ওয়েভ ফাংশন অসিলেশন অ্যামপ্লিটিউড হচ্ছে 5, সেটা অসিলেশন হচ্ছে অফ এক্স। সেই বিন্দুতে সাই এর মান যা, ছোট হাতের সাই অফ এক্স এর মান যা, সেটাই হচ্ছে অসিলেশন অ্যামপ্লিটিউড ওই বিন্দুতে। তাহলে এটা যদি আমি দেখি, এটা যদি দেখি at time t equal to 0, এটা এই গ্রাফটা at time t equal to 0, কিছুক্ষণ পরে গিয়ে কিছুক্ষণ পরে গিয়ে গ্রাফটা কি হবে? গ্রাফটা ধরো এরকম হলো, তারপরে কি হবে? তারপরে এরকম হলো, তারপরে কি হবে? তারপরে সোজা হয়ে গেল, তারপরে কি হবে? নেগেটিভ হলো, নেগেটিভ সাইডে বাড়ছে বাড়ছে বাড়ছে, আর বাড়বে না নেগেটিভ সাইডে, ম্যাক্সিমামে পৌঁছে গেছে, এখন উল্টো দিকে যাবে। যে কোনো বিন্দু যদি ধরো, এখান থেকে শুরু করে যা মধ্যবিন্দু যদি ধরি, এখান থেকে শুরু করে এইখানে গেছে, আবার উপরে উঠেছে, অসিলেট করছে। এখানে ওয়েভ ফাংশন মানে অসিলেট করছে। মধ্যবিন্দুতে অ্যামপ্লিটিউড কত? এতটুকু হচ্ছে অ্যামপ্লিটিউড। এই বিন্দুতে অ্যামপ্লিটিউড কত? একটু ছোট, এইখানে। এই নিষ্পন্দ বিন্দু, এই দুটো হচ্ছে নিষ্পন্দ বিন্দু। এই নিষ্পন্দ বিন্দুতে অ্যামপ্লিটিউড কত? 0, এখানে কোনো অসিলেশন নাই। এই যে অসিলেশন হচ্ছে, সেই অসিলেশনের ফ্রিকোয়েন্সি কত? সেই অসিলেশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত? প্রতিটা বিন্দুতে অসিলেশন হচ্ছে একই ফ্রিকোয়েন্সিতে, বাট ভিন্ন ভিন্ন অ্যামপ্লিটিউডে। ওকে, সাই অফ এক্স আমাকে দিচ্ছে অ্যামপ্লিটিউড, আর কত ফ্রিকোয়েন্সি সেটা হবে এই টেম্পোরাল পার্ট থেকে হবে কত ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা বিন্দুতে যে অসিলেশন হচ্ছে সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। ফ্রিকোয়েন্সি কত? এখানে তাকাও, তাহলে কত? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে E by h কাট। ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে E by h কাট। আর এটা আবার ফোটনের ইয়ের সমান, ফোটনের এনার্জির সমান, রাইট? ফোটনের যে ফ্রিকোয়েন্সি এবং এনার্জির সম্পর্ক হচ্ছে ইকুয়াল টু h কাট ওমেগা। এগুলো সব রিলেটেড কিন্তু, কারণ ম্যাটার পার্টিকেল তো ওয়েভের মতো বিহেভ করে। তাহলে আমি এটা কি হচ্ছে, এইভাবে একটা স্ট্রিংকে যদি এইভাবে দোলাই, স্ট্রিং খুব দ্রুত এইভাবে দুলছে, দেখা গেল যে স্ট্রিংটাকে একটা ব্লার এরকম মনে হচ্ছে। এটাকে বলে ফান্ডামেন্টাল মোড অফ দি অসিলেশন অফ এ স্ট্রিং টাইড এট টু এন্ডস, 0 এবং a। ওকে, ওইভাবে তুমি গ্রাফটা আঁকতে পারো। ওকে, সেই জন্য বলা হচ্ছে যে এই গ্রাফগুলো হচ্ছে নাথিং বাট, এই যে এই গ্রাফগুলো নাথিং লুকস লাইক দি মোডস অফ অসিলেশন অফ এ স্ট্রিং টাইড এট বোথ এন্ডস। এটা হচ্ছে ফান্ডামেন্টাল মোড। আর টাইম t = 0-তে এটা প্লট করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই শেপটা চেঞ্জ হবে, এই শেপটা চেঞ্জ করে উল্টো দিকে ম্যাক্সিমাম শেপ হবে এরকম, এক্সট্রিম শেপ ওরকম। এই দুটো শেপের মধ্যে অসিলেট করবে। এটা শেপ হচ্ছে এইরকম at time 0, আর হাফ এ সাইকেল পরে এটা উল্টা হয়ে যাবে, তার উল্টা থেকে আবার সোজা আসবে, এইভাবে অসিলেট করছে। এই অসিলেশনটা এখানে দেখাইনি, জাস্ট at time t = 0 প্লট করেছে। সেটাই করেছি আমরা, শুধু এখানে সাই অফ এক্স, শুধু সাই অফ এক্স প্লট করেছি। এখানে শুধু আমরা সাই অফ এক্স প্লট করেছি। কোথায় সাই অফ এক্স? এইটা ছোট হাতে সাই অফ এক্স, টেম্পোরাল ফ্যাক্টর দেখাইনি। যাই হোক, একটা টাইমে ওয়েভ ফাংশনের অ্যামপ্লিটিউড 0 হয়ে যাচ্ছে, তখন কি পার্টিকেল পাওয়ার প্রবাবিলিটি 0 হবে? ওকে, ওখানে 0, ইয়েস ইয়েস। যেখানে অ্যামপ্লিটিউড শূন্য সেখানে পার্টিকেল পাওয়ার সম্ভাবনা শূন্য।
যেখানে ম্যাক্সিমাম সেখানে পার্টিকেলটা পাওয়ার সম্ভাবনা নেই। এটা তো ওয়েভ ফাংশন। তো তাহলে ওয়েভ ফাংশন মান বাড়ছে কমছে একই বিন্দুতে। নির্দিষ্ট টাইম পর পর ওয়েভ পার্টিকেল ফাংশনের পাওয়ার মানেই বাড়ছে, সম্ভাবনা। প্রবাবল। হ্যাঁ, শিওর এক এক সময় সম্ভাবনা এক এক রকম, রাইট? তারপর তুমি এভারেজ সম্ভাবনা তাহলে ক্যালকুলেট করে ফেলতে পারো। যে কোনো একটা বিন্দুতে পার্টিকেলটা পাওয়ার সম্ভাবনা কত, সেটা আবার সময়ের উপর নির্ভর করবে। ওকে স্যার, আমরা যখন পজিশন প্রবাবিলিটি নির্ণয় করতে যাব তখন কি এনার্জি মানে নির্দিষ্ট করে নিতে হবে? এখানে যেমন এনার্জি E1, এটা তো এনার্জি, নির্দিষ্ট এনার্জি তো করা আছে, E=E1, তাহলে পজিশন রাইট? প্রবাবিলিটি এনার্জি নির্দিষ্ট করেছি। তোমাকে পজিশন প্রবাবিলিটি এনার্জি নির্দিষ্ট হতে হবে এমন কোনো কথা নেই। ডিপেন্ড করে তোমার স্টেটটা কি, পার্টিকেলটার স্টেট কি। আমি ধরে নিচ্ছি যে এখানে আমার পার্টিকেলটার স্টেট হচ্ছে গ্রাউন্ড স্টেট, একটা স্টেশনারি স্টেট। এমন তো হতে পারতো যে পার্টিকেল স্টেটটা অনেকগুলো স্টেটের একটা সংমিশ্রণ। তখন কি হবে? তখন তো নির্দিষ্ট এনার্জি নাই। ওকে, এক একটা স্টেট তো, আমি তো এক একটা স্টেশনারি স্টেট ক্যালকুলেট করলাম। psi1 নেব, E1 নেব, psi2 নেব, E2 নেব। প্রতিটা E1, E2, E3 জন্য এক একটা স্টেশনারি স্টেট। এখন যদি আমি বলি আমার পার্টিকেলটার স্টেট হচ্ছে গ্রাউন্ড স্টেট, এই 1000টা স্টেশনারি স্টেটের মধ্যে যে কোনো একটা, সর্বনিম্নটা, তাহলে গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন কত সেটা দেখে সেই ওয়েভ ফাংশন থেকে আমাকে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি বের করতে হবে। আর আমি যদি বলি আমার পার্টিকেল স্টেটটা হচ্ছে প্রথম 10টার সংমিশ্রণ, তাহলে কোন কি করবে? সংমিশ্রণ করে নিয়ে ওয়েভ ফাংশনটা করো, তারপরে সেই নতুন ওয়েভ ফাংশন দিয়ে যে কম্বিনেশন করে যে ওয়েভ ফাংশন, সেটা থেকে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি ক্যালকুলেট করো। তোমাকে বলে দিতে হবে তোমার পার্টিকেলের স্টেটটা কি। ওকে, পার্টিকেল স্টেটটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। স্যার, আমি যদি বলি যে আমার গ্রাউন্ড স্টেট, জোরে তাহলে বলো। সেখানে আমার এনার্জি তো, স্যার আমি যদি গ্রাউন্ড স্টেট ধরে নিই তাহলে তোমার পার্টিকেলের, এনার্জি হচ্ছে E1। আচ্ছা সেখানে হ্যাঁ। মোমেন্টামও তো নির্দিষ্ট স্যার, হ্যাঁ, মোমেন্টামও নির্দিষ্ট। বলো, জোরে বলো। এনার্জি E1 হলে মোমেন্টামও নির্দিষ্ট স্যার এখানে, তাহলে তো মোমেন্টাম মোমেন্টাম নির্দিষ্ট না, মোমেন্টাম দুই রকম হতে পারে, পজিটিভ নেগেটিভ। মোমেন্টাম দুইটা, ডান দিকে গেল যা বাঁ দিকে গেল তা, এনার্জি প্লাস মাইনাস হতে পারে প্রতিটা এনার্জির জন্য। ওকে, ঠিক আছে স্যার। kx এর মান, অ্যাকচুয়ালি মোমেন্টামের মান, দুটো পার্টিকেলটা ডান দিকে যেতে পারে, বাঁ দিকেও আসতে পারে। পার্টিকেলটা যদি দেখো ডানে যেতে পারে, বাঁয়ে আসতে পারে। দুটো ডান দিকে গেলে হয় একরকম ওয়েভ ফাংশন, বাঁ দিকে গেলে দুটো মিলে একটা একটা সুপারপজিশন করে একটা স্টেশনারি স্টেট গঠন করেছে। সেই স্টেশনারি স্টেটটা গ্রাউন্ড স্টেটে, সেই স্টেশনারি স্টেটে গ্রাউন্ড স্টেটটা সর্বনিম্ন স্টেশনারি স্টেটটা দেখতে কেমন, এখানে তাহলে psi1। তারপরের স্টেশনারি স্টেটটা দেখতে কেমন, psi2, ইত্যাদি। ওকে, তাহলে প্রতিটা স্টেশনারি স্টেটের জন্য এনার্জি ফিক্সড, গ্রাউন্ড স্টেটে এনার্জি ফিক্সড, মোমেন্টামের ম্যাগনিটিউড ফিক্সড, কারণ মোমেন্টামের ম্যাগনিটিউড স্কয়ার ডিভাইড বাই টুয়াইস m, এটা হচ্ছে এনার্জি। আনসার্টেনিটি তো এখানে আছে, তাই না? কোন আনসার্টেনিটি নাই, এনার্জি আনসার্টেনিটি নাই, মোমেন্টাম আনসার্টেনিটি নাই। স্যার মোমেন্টাম আনসার্টেনিটি আছে, মোমেন্টাম আনসার্টেনিটি আছে, কারণ প্লাস হবে না মাইনাস হবে, দুটো হতে পারে। প্লাস মোমেন্টাম হতে পারে প্লাস কে অথবা মাইনাস কে, প্লাস এইচ কাট কে অথবা মাইনাস এইচ কাট কে, দুটো মোমেন্টামের একটা আনসার্টেনিটি আছে। ওকে, মোমেন্টামের আনসার্টেনিটি আছে, ওকে, কিন্তু এনার্জির আনসার্টেনিটি নাই। এগুলো হচ্ছে স্টেশনারি স্টেট, কারণ মোমেন্টাম তো ভেক্টরের দিক পরিবর্তন করলে তো এনার্জির পরিবর্তন হয় না, হয় কি? না স্যার। একটা ভেক্টরের দিক পরিবর্তন করো, উল্টা দিকে করে দাও মোমেন্টামটা, ম্যাগনিটিউড ঠিক আছে, দিক তাহলে দুটো ভিন্ন মোমেন্টাম কিন্তু একই এনার্জি। ওকে, এনার্জি ডিপেন্ড করে মোমেন্টামের ম্যাগনিটিউডের উপরে, আবার মোমেন্টামটা ভেক্টর,
সো মোমেন্টামের ম্যাগনিটিউড অপরিবর্তিত রেখে শুধু দিকটা পরিবর্তন করো, এনার্জির কোনো পরিবর্তে। এনার্জি নিশ্চিত থাকলেও, এখানে নিশ্চিত থাকলেও মোমেন্টাম নিশ্চিত না, মোমেন্টাম একটা আনসার্টেনিটি আছে। ওকে, এগুলো স্টেশনারি স্টেট। এখন বলো, তুমি যে এনার্জি গুলো পেলে, গ্রাউন্ড স্টেটের মান পেলে তুমি E1 পেলে h কাট স্কোয়ার পাই স্কোয়ার ওভার 2ma স্কোয়ার। E2 কত পেলে, তার পরবর্তী উপরের এনার্জি লেভেল কত, 4, এই 4 গুণ E1। তারপরেরটা কত, E3 কত, 9 গুণ E1। এই ফর্মুলা অনুযায়ী En ইকুয়াল টু n স্কোয়ার পাই স্কোয়ার h কাট স্কোয়ার 2ma স্কোয়ার। গ্রাউন্ড স্টেট কত, n ইকুয়াল টু 1 বসালে যেটা হয় সেটা গ্রাউন্ড স্টেট। n ইকুয়াল টু 1 বসাও, তাহলে গ্রাউন্ড স্টেট E1 কত, পাই স্কোয়ার h কাট স্কোয়ার 2ma স্কোয়ার। এটা গ্রাউন্ড স্টেট এনার্জি, সর্বনিম্ন এনার্জি। পরবর্তী এনার্জি কত, n ইকুয়াল টু 2 বসাও, n ইকুয়াল টু 2 বসালে হয়ে যাবে 4, তারপরে গ্রাউন্ড স্টেটের 4 গুণ। তারপরেরটা কত, তারপরের আপারটা কত, তারপরের উপরেরটা কত, উপরের এনার্জি কত, n ইকুয়াল টু 3 বসাও, 9 গুণ, গ্রাউন্ড স্টেটের 9 গুণ। এভাবে 4 বসাও, 5 বসাও, 6 বসাও, ইত্যাদি বসাও। এই যে আনসার গুলো পেলে, এটা আনসার্টেনিটি প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। ধরো আমি যদি বলি যে আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে গ্রাউন্ড স্টেট এনার্জির একটা এস্টিমেট করো, এবং দেখাও যে তুমি যে আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে যে এস্টিমেটটা করলে, দ্যাট এস্টিমেট ইজ compatible with the exact ground state energy. Compatible, সাংঘর্ষিক না, এক্সাক্ট হবে না, এক্সাক্ট হবে না। তুমি এস্টিমেটটা একটা এস্টিমেট, আর এক্সাক্ট এনার্জি তোমার যদি জানা থাকে, তাহলে এস্টিমেটটা কেমন হলো এটা একটা বোঝা যায় আর কি, এস্টিমেটটা ঠিক মতো হলো কিনা। ওকে, দেখা যাক তাহলে এটা আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে কিভাবে গ্রাউন্ড স্টেট এনার্জি এস্টিমেট করবে। আমি এখন ধরো পার্টিকেলটি যদি বর্গকূপে আবদ্ধ থাকে, তো পার্টিকেলের পজিশনে একটা আনসার্টেনিটি আছে। আনসার্টেনিটিটা কত তুমি এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারবে, যে কোনো গ্রাউন্ড স্টেটে আনসার্টেনিটি কত এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারবে, ডেল্টা এক্স, রাইট? যেহেতু স্যার গাউসিয়ান, তাহলে মিডল, রাইট, এটা গাউসিয়ান না, তো এটা তো গাউসিয়ান না, গাউসিয়ান না, কিন্তু শেপটা স্যার যেরকম গাউসিয়ান, শেপটা তো সাইন ফাংশন, তো এটা গাউসিয়ান ফাংশন না, এক্সপোনেনশিয়াল ফাংশন তো না এটা। কিন্তু সাইন ফাংশন দিয়ে তুমি তোমার ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, তোমার তো ওয়েভ ফাংশন জানা আছে। তুমি যদি এক্স এর আনসার্টেনিটি চাও এক্স্যাক্টলি, আমি যদি তোমাকে বলি যে এখন তোমার ওয়েভ ফাংশন জানা হলো, গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন তুমি জানো, যে কোনো স্টেট ওয়েভ ফাংশন তুমি জানো, ঠিক আছে? গ্রাউন্ড স্টেটেই ধরো, গ্রাউন্ড স্টেটের আনসার্টেনিটি কত, এক্স এর, পি এর এক্স্যাক্টলি ক্যালকুলেট করো, তারপরে দেখো আনসার্টেনিটি প্রিন্সিপাল কম্প্যাটেবল হয় কিনা। তুমি এটা বের করে ফেলো, ডেল্টা এক্স এক্স্যাক্টলি বের করো, যে কোনো একটা স্টেট নাও, ধরো গ্রাউন্ড স্টেট নিলাম, গ্রাউন্ড স্টেট নিলাম, দেখা যাচ্ছে না, গ্রাউন্ড স্টেট নিলাম আমি, গ্রাউন্ড স্টেটের জন্য ডেল্টা এক্স ক্যালকুলেট করে ফেলো। কিভাবে করবো স্যার? একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা, কারণ তোমার ওয়েভ ফাংশন জানা আছে, ওয়েভ ফাংশন জানা থাকা মানে এভরিথিং ইউ নো। আমি সেই পন্থায় যাব না, আমি একটা এস্টিমেট করব, কিন্তু তুমি চাইলে করতে পারতে, তুমি এটা করতে পারতে, ডেল্টা এক্স স্কোয়ার্ড, এটা তো আমি জানি যে এক্স স্কোয়ার্ড মাইনাস এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার্ড, এটা তো, এটা কিভাবে করবে, ডান দিক কিভাবে হবে, এক্স স্কোয়ার্ড গ্রাউন্ড স্টেট, তাহলে সাই 1 অফ এক্স mod squared, psi star করলে mod dx from 0 to a, 0 to a করতে হবে, আর এটা কত, মাইনাস স্কোয়ার করতে হবে, আর এক্সপেকটেশন অফ x কত, from 0 to a x, এভাবে ডেল্টা এক্স স্কোয়ার ক্যালকুলেট করতে পারতাম, একইভাবে ডেল্টা পি স্কোয়ার ক্যালকুলেট করে ফেলতে পারতে।
তারপরে ডেল্টা এক্স ডেল্টা পি করে তুমি দেখতে ডেল্টা এক্স ডেল্টা পির মান কত দাঁড়ায়, এক্সাক্ট মানটা কত দাঁড়ায় তুমি এটা ক্যালকুলেট করে ফেলবে। আর আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে যে ডেল্টা এক্স ডেল্টা পি এর মান এটা চাইতে বেশি হতে হবে, হাফ এইচ কাট চাইতে বেশি হতে হবে। তুমি যদি দেখো যে তুমি যে এক্সাক্ট ভ্যালু পেলে সেটা হাফ এইচ কাটের চাইতে কম হচ্ছে, তাহলে তোমার ক্যালকুলেশন নিশ্চয় কোথায় ভুল আছে, কারণ আনসার্টেনিটি প্রিন্সিপালের সঙ্গে তোমার সাংঘর্ষিক হচ্ছে ব্যাপারটা, সাংঘর্ষিক হতে পারবে না, অথবা আনসার্টেনিটি প্রিন্সিপালের ভুল আছে। আনসার্টেনিটি প্রিন্সিপালের ভুল আবিষ্কার করতে পারলে তোমাকে 10টা নোবেল প্রাইজ দেওয়া হবে যদি ভুল পাও। বিখ্যাত বিজ্ঞানীদের কাতারে ফেলা হবে। তার মানে তুমি যদি আনসার্টেনিটি প্রিন্সিপালের সঙ্গে তোমার যদি না মিলে সাংঘর্ষিক হয়, তাহলে নিশ্চয়ই তোমার ক্যালকুলেশনের কোথাও ভুল আছে। আচ্ছা, আমি এত এক্স্যাক্টলি ক্যালকুলেট করব না, আমি শুধু আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে গ্রাউন্ড স্টেটের একটা এস্টিমেট করব। আর আমি এস্টিমেট করার পরে দেখব আমি যে এস্টিমেটটা পেলাম সেটা এক্সাক্ট ভ্যালু যেটা আছে গ্রাউন্ড স্টেট এনার্জি এক্সাক্ট ভ্যালু তার সঙ্গে সাংঘর্ষিক কিনা দেখব, কম্পেটেবল কিনা সেটা দেখে নেব। কম্পেটেবল হতে হবে, কম্পেটেবল না হলে কোথাও ভুল করেছি, আমার ক্যালকুলেশন ভুল করেছি। তো দেখা যাক কি হয় কিনা। আমি জাস্ট এস্টিমেট করছি, কোনো কিছু এক্সাক্ট বের করছি না। আচ্ছা, গ্রাউন্ড স্টেট এনার্জি হচ্ছে expectation of p squared in the ground state over ground state যে কোনো স্টেটের জন্য, যে কোনো স্টেট, গ্রাউন্ড স্টেট না, যে কোনো স্টেটে p স্কোয়ারের এক্সপেকটেশন ডিভাইড বাই 2m, সেটা হচ্ছে সেই স্টেটের এনার্জি, অ্যাভারেজ এনার্জি। কারণ সেই স্টেটে তোমার এনার্জির মান নিশ্চিত নাও থাকতে পারে, একটা অনিশ্চয়তা থাকতে পারে, সেই জন্য অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। অবশ্য আমার গ্রাউন্ড স্টেট যদি স্টেশনারি স্টেট হয় তাহলে আমার এনার্জির মান নিশ্চিত, এক্সাক্ট এনার্জির মান নিশ্চিত, কারণ সেটা তো আমি জানি না নিশ্চিত কিনা, আমি জাস্ট আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করছি। সেক্ষেত্রে পি স্কয়ারের মান নিশ্চিত, ফলে এক্সপেকটেশন অ্যাভারেজ ক্যালকুলেট না করলেও চলবে, কিন্তু অ্যাভারেজ চিহ্ন রাখলে কোনো অসুবিধা নাই। যে কোনো স্টেটের জন্য ই হচ্ছে সেই স্টেটে পি স্কোয়ারের অ্যাভারেজ ওভার 2m। সেই স্টেট এমন হতে পারে যে পি স্কোয়ারের এক্সাক্ট একটা মান আছে, সেই মানটা বসাতে হবে, তখন আর অ্যাভারেজ করা দরকার হয় না। এটা গ্রাউন্ড স্টেট। এখন একটা জিনিস দেখো, আনসার্টেনিটি সংজ্ঞা হচ্ছে ডেল্টা পি স্কোয়ার্ড ইকুয়াল টু পি স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস এক্সপেকটেশন অফ পি স্কোয়ার্ড। খেয়াল রাখো এগুলো সব পজিটিভ, কিন্তু এটা সংখ্যা, এটা পজিটিভ সংখ্যা, এটা পজিটিভ, এটা কিন্তু আমি আগে করেছি, সবই পজিটিভ সংখ্যা। ওকে, এটা থেকে তুমি আলাদা করে নিয়ে আসো পি স্কোয়ারের এক্সপেকটেশন সমান সমান ডেল্টা পি স্কোয়ার্ড প্লাস এটা পজিটিভ সংখ্যা অথবা 0, এটা নেগেটিভ সংখ্যা নয়, এটা নেগেটিভ সংখ্যা নয়। ওকে, ডেল্টা পি হয় 0 নয় পজিটিভ, ডেল্টা পি স্কোয়ার আছে এখানে, ডেল্টা পি স্কোয়ার নেগেটিভ তো হতেই পারে না, ফলে এখান থেকে is greater than or equal to expectation of p squared. আমি এটা একটা ইনইকুয়ালিটি। এখান থেকে আরো প্রমাণ করা যায় যে expectation of p squared is greater than or equal to delta p squared. এটা আরেকটা ইনইকুয়ালিটি ইকুয়েশন থেকে এসছে। আমি এটা ব্যবহার করব, আমি যখন এটার এস্টিমেট করব, গ্রাউন্ড স্টেট এনার্জির এস্টিমেট করব, ফর দ্যাট ম্যাটার যে কোনো স্টেটের এনার্জি যখন আমি করব, এস্টিমেট করব, তখন আমি এটা এই আনসার এই ইনইকুয়ালিটি ব্যবহার করব। আচ্ছা, আমার ক্ষেত্রে এখন
In my case, delta x কত হবে? Delta x is of the order, must be less than or equal to a. কারণ এটা তো যে কূপে আবদ্ধ আছে, কূপের দৈর্ঘ্য তো হচ্ছে a. পার্টিকেলটা within a uncertainty is proportional to a. Exactly a নাও হতে পারে, right? Delta x is less than or equal to a. তোমার এটুকু বলতে পারি, আমি এস্টিমেট করতে পারি যে ডেল্টা এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু এ অর অফ দ্য অর্ডার অফ এ, এটুকু বলতে পারি। কিন্তু এর তো বেশি নয়, বেশি হবে না। আনসারনি যাই হোক না কেন, এর বেশি হবে না, কারণ আমি তো জানি এই এ দৈর্ঘ্যের বাইরে পার্টিকেলটা একেবারে অবস্থান নিতে পারে না, সেখানে থাকার সম্ভাবনা জিরো। এক্স লেস দেন জিরো, বাঁ পাশে পার্টিকেল থাকবে না, কারণ ওখানে সাইজ জিরো। এক্স গ্রেটার দেন, ওখানেও পার্টিকেল থাকবে না, কারণ ওখানে সাইজ জিরো। ফলে আনসার্টেনিটি তো দৈর্ঘ্য এর চাইতে বেশি হতে পারে না, হয় দৈর্ঘ্য এর সমান অথবা কম। এক্সাক্ট ক্যালকুলেট যদি করতে, তাহলে হয়তো আনসার্টেনিটি কি আসতো, a/√2 কিছু একটা, এরকম কিছু একটা আসতো। ওকে, ডেল্টা এক্স ইজ লেস দেন এ। কি ব্যাপার, দেখা যাচ্ছে না? ইউর নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো। এখন তো কিছুই দেখা যায় না, দেখি তোমরা কিছু আমাদের এখানে দেখা যাচ্ছে স্যার। ইয়ে হয়ে গেছে না একেবারে? না স্যার, এখানে মনে দেখা হচ্ছে যে যাচ্ছে। ধুলা পড়েছে। যাই হোক, তাহলে এইটুকু জানি যে ডেল্টা এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এ, তাই তো? এখন দেখো তাহলে ডেল্টা পি কি অবস্থা। আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে যে ডেল্টা পি ডেল্টা এক্স এই দুটার প্রোডাক্ট মাস্ট বি বিগার দেন অর ইকুয়াল টু হাফ এইচ কাট। তাহলে ডেল্টা এক্স এর চাইতে ছোট, ডেল্টা পি বিগার দেন হাফ এইচ কাট বাই ডেল্টা এক্স। ডেল্টা এক্স এর ডান দিকে নিয়ে আসি। ডেল্টা এক্স আবার এর চাইতে ছোট, তাহলে ডেল্টা পি, এটা এই জিনিসটা এইচ কাট বাই 2 ডেল্টা এক্স, এই জিনিসটা কিন্তু এইচ কাট বাই 2 এর চাইতে বড়, কারণ ডেল্টা এক্স তো এর চাইতে ছোট অথবা সমান। ফলে এইচ কাট বাই ডেল্টা এক্স এইচ কাট বাই এর চাইতে বড় কিংবা সমান, কারণ ডেল্টা এক্স তো ছোট কিংবা সমান। সমান হলে দুটো সমান। ডেল্টা যদি ছোট হয় তাহলে এটা বড়, এটা ছোট। এ যদি বড় হয় তাহলে এইচ কাট এ আর এইচ কাট ডেল্টা এক্স কোনটা ছোট কোনটা বড়? এ যদি বড় হয় এটা ছোট, এটা বড়। ডেল্টা পি এটার চাইতে বড়, এটা আবার ওটার চাইতে বড়, ফলে ডেল্টা পি ওটার চাইতে বড়। এখন দেখো তাহলে ডেল্টা পি স্কোয়ার্ড বিগার দেন ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার বাই 4a স্কোয়ার্ড। এখন এই ইনইকুয়ালিটি ব্যবহার করো, ফলে পি স্কোয়ার্ড এক্সপেকটেশন ইজ বিগার দেন ডেল্টা পি স্কোয়ার্ড। ডেল্টা পি স্কোয়ার আবার এটার চাইতে বড়, তাহলে পি স্কোয়ার এক্সপেকটেশন ইজ বিগার দেন এইচ কাট স্কোয়ার বাই 4a স্কোয়ার। তাহলে এনার্জিটা কত? যে কোনো স্টেটের এনার্জি, যে শুধু গ্রাউন্ড স্টেট না, যে কোনো স্টেটের এনার্জি ই ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ পি স্কোয়ার সেই স্টেটে ওভার 2m। যে কোনো স্টেটের পি স্কোয়ার এক্সপেকটেশন এটা চাইতে বড়, তাহলে ই, তাহলে কার চাইতে বড়? ইজ গ্রেটার দেন এইচ কাট স্কোয়ার বাই 8m স্কোয়ার। E is equal to P square expectation by 2m. P square আবার greater than h cut square by 4a square. তাহলে P square এর পরিবর্তে যদি h cut square by 4a square বসাও, ওটার চাইতে E ground state বড়, bigger than or equal to this. সব স্টেটের এনার্জি must be larger than h cut square over 8ma square. এখন সর্বনিম্ন এনার্জি কত পাইছি আমরা? গ্রাউন্ড স্টেট এনার্জি কত পাইছি?
এক্সাক্ট এনার্জি কত পাইছি, গ্রাউন্ড স্টেট কত পেয়েছি I square H square. এটা দেখে নেই, ভুলে গেলে দেখে নেই। গ্রাউন্ড স্টেট এনার্জি আমরা পেয়েছি এটা h স্কয়ার পাই স্কয়ার্ড, h স্কয়ার পাই স্কয়ার। এখানে একটু থাকবে না, পাই কোথায় গেল? এখানে পাই একটা তো না, এখানে পাই থাকবে না। U1 এক্সাক্ট গ্রাউন্ড স্টেট কত? h পাই স্কয়ার আলাদা করি, আর এক্সাক্ট গ্রাউন্ড স্টেট আমি লিখছি পাই স্কয়ার h স্কয়ার্ড ওভার 2m a স্কয়ার, রাইট? তাহলে এখানে যদি নিচে যদি 8 করি, আমি লিখছি আবার স্টপ শেয়ার করে, এটা এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি পাই স্কয়ার h স্কয়ার বাই 2m স্কয়ার। এখানে নিচে যদি 8 করি, তাহলে এটা হলো সমান সমান পাই স্কয়ার হচ্ছে 9, কি এটা কি 2m স্কয়ার? এখানে এক্সাক্ট ভ্যালুটা কত? 4 আচ্ছা দিয়ে ঠিক আছে, 2m স্কয়ার। এটা হচ্ছে 18, রাইট? এটা হচ্ছে, ঠিক আছে বুঝতে পারছি, এটা হচ্ছে পাই স্কয়ার বাই 9, পাই স্কয়ার বাই 2, পাই স্কয়ার বাই 2 হচ্ছে 4.5, 4.5 h স্কয়ার বাই 2m a স্কয়ার। আর এস্টিমেট কত? 1/8 টাইমস h স্কয়ার বাই m a স্কয়ার। তো এটা ঠিক আছে, তো 1/8 তো 4.5 এর চাইতে ছোট, তো গ্রাউন্ড স্টেট তো অনেক ছোট হলো, আমি গ্রাউন্ড স্টেট তো অনেক বড় হলো। আমি যে এস্টিমেট করলাম, সেই এস্টিমেট আমি বলছি এই সংখ্যাটা চাইতে বড়, h স্কয়ার বাই 8m a স্কয়ারের চাইতে বড় হবে। সব এনার্জিগুলো তো বড়ই আসছে, ইভেন গ্রাউন্ড স্টেট আসছে ওই এস্টিমেটের 4.5 গুণ বড়। তাহলে ফার্স্ট এক্সাইট স্টেট, সেকেন্ড এক্সাইট স্টেট আরো 4 গুণ বড়, 16 গুণ বড় মতো হবে, 18 গুণ বড় হবে, স্যার তারপরে আরো 9 গুণ বড় হবে, ইত্যাদি। স্যার পাই পাই স্কয়ার স্কয়ার বাই বাই 2 2 হচ্ছে, ইজ ইকুয়াল টু পাই স্কয়ার তো 9 এর কাছাকাছি, 4.5। 4.5 তারপরে কি আবার রাফলি। নিচে পাই স্কয়ার থাকে? হচ্ছে 9, এটা নিচে থাকে না, রাইট। আর এখানে আছে 1/8, এস্টিমেট আছে যে 1/8, তো ঠিকই তো আছে। আমার এক্সাক্ট U1 তো আমার এস্টিমেটের চাইতে বড়, আমি তো সেভাবে এস্টিমেট করেছি, তো সাংঘর্ষিক না। আমি যে এক্সাক্ট এনার্জি গুলো পেলাম, এক্সাক্ট আইগেন এনার্জি যেগুলো পেলাম, সেগুলো তোমার আনসার্টেনিটি প্রিন্সিপালের সঙ্গে সাংঘর্ষিক নয়। ওকে, এটা প্রমাণ করলাম আর কি। এটা এখানে আলোচনা আছে। আচ্ছা, আমরা যখন খেয়াল আছে আনসার্টেনিটি প্রিন্সিপাল যখন আলোচনা করছিলাম, তখন হারমোনিক অসিলেটর পটেনশিয়ালের সঙ্গে জন্যে আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে এরকম একটা এস্টিমেট করেছিলাম। তখন কিন্তু আমার এস্টিমেট এক্স্যাক্টলি গ্রাউন্ড স্টেট এনার্জির মতের সঙ্গে মিলে গেছিল। ওটা একটা কোইন্সিডেন্স, ওটা এমন কিছু না। ওকে, আমার তাহলে এখানে আলোচনাটা আমি ইতি টানলাম, আমার 1 ডাইমেনশনাল বক্স। এখন আমি আই ওয়াজ ভেরি ইগার টু গো টু 3 ডাইমেনশনাল বক্স। A particle, it can move in 3 dimensions, right? ডানে বায়ে মুভ করতে পারে, সামনে পিছে মুভ করতে পারে, উপরে নিচে মুভ করতে পারে, in 3 dimensions। এক একটা ডাইমেনশনকে in 3 spatial directions. A particle is free to move in 3 spatial directions. These directions, or these are called x, y, z. কিন্তু x দিকে পার্টিকেলের মোশন লিমিট করে দেব, y দিকেও পার্টিকেলের মোশন লিমিট করে দেব, z এর দিকেও পার্টিকেলের মোশন লিমিট করে দেব। x এর দিকে পার্টিকেলটা 0, x = 0 এবং a এর মধ্যেই মুভ করবে। x <0 হতে পারবে না, পার্টিকেলের x, y, z যাই হোক না কেন, পার্টিকেলের x এর মান, x কোঅর্ডিনেটের মান 0 চাইতে কম হতে পারবে না এবং a এর চাইতে বেশি হতে পারবে না।
তার মানে এক্স ডিরেকশনে মোশনটা লিমিট করে দিলাম বিটুইন x = 0 and x = a। সিমিলারলি ওয়াই ডিরেকশনের মোশনটা লিমিট করে দিলাম। আমি বললাম যে ওয়াই ডিরেকশনের পার্টিকেলটা মুভ করতে পারে, তবে রাইট, তার মানে পার্টিকেলটা মুভ যখন করবে তখন পার্টিকেলটার ওয়াই কম্পোনেন্ট চেঞ্জ করতে পারে, আর পার্টিকেল সরাসরি ওয়াই দিকেই মুভ করতে পারে, অথবা তেসরা একদিকে মুভ করতে পারে, যে ওই দিকে মুভ করলে ওয়াই কম্পোনেন্টটা চেঞ্জ করবে। পার্টিকেল এমন ভাবে মুভ করবে যে এক্স ওয়াই জেড তিনটা কম্পোনেন্ট একই সঙ্গে চেঞ্জ করছে, অথবা যে কোনো দুটো চেঞ্জ করছে, অথবা একটা চেঞ্জ করছে, দুটো কনস্ট্যান্ট আছে। একটা চেঞ্জ করা মানে হচ্ছে পার্টিকেলের শুধু প্যারালাল টু ওই 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 অ্যাক্সিসের প্যারালাল মুভ করছে। যাই হোক, ওয়াই এর দিকে মোশনটা ওটা আমি লিমিট করে দিলাম বিটুইন y = 0 and y = b। সিমিলারলি z এর দিকে মোশন, উপর নিচ মোশন ধরো z এর দিকে, সেটাও আমি লিমিট করে দিলাম বিটুইন z = 0 and z = c। সো ইট মেক্স এ 3-dimensional বক্স। বক্সের লেন্থ যদি বলি x, উইডথ যদি বলি y, আর হাইট যদি বলি z, তাহলে বক্সের লেন্থ হচ্ছে a, উইডথ হচ্ছে b, উচ্চতা হচ্ছে c। এই বক্সের ভিতরে পার্টিকেলটা থাকবে, ভেতর থেকে পার্টিকেলটা ঘোরাফেরা করছে একটা মৌমাছির মতো। বক্সের গায়ে যদি লাগে পোটেনশিয়াল, ওটা হচ্ছে বক্সের সাইডটা হবে লাইক এ পোটেনশিয়াল ওয়েল। একটা পোটেনশিয়াল ওয়েলের মাধ্যমে ওই লিমিট করার ফলে ওই পার্টিকেলটা যখন একেবারে বাউন্ডারি পয়েন্টে চলে আসবে, যে কোনো দিকে বাউন্ডারিতে চলে আসবে, পার্টিকেলটা আবার রিফ্লেক্ট ব্যাক, ভেতরের দিকে রিফ্লেক্ট করে যাবে। বাক্স ভেদ করে যেতে পারবে না, কারণ বাক্স ভেদ করে গেলেই পোটেনশিয়ালটা ইনফিনিটি। ওকে, বাক্স ভেদ করলে যদি পোটেনশিয়াল ইনফিনিট না হতো, ফাইনাইট হতো, তাহলে কিছু দূর যেতে পারতো বাক্স ভেদ করে, সেটা আমরা দেখাবো। এই ক্ষেত্রে যেতেই পারবে না, কারণ বাক্স ভেদ করলেই পোটেনশিয়াল ইনফিনিটি হবে। তাহলে বাক্স ভেদ করার জন্য আমাকে ইনফিনিট এনার্জি দিতে হবে পার্টিকেলকে। সেই জন্যই বাক্সটা সাইডটা এটা ইমপেনেট্রেবল, ওটাকে পেনিট্রেট করতেই পারবে না, সো টু স্পিক। তাহলে এই বাক্সটা আঁকো দেখি কেমন হবে। আমি একটু আঁকার চেষ্টা করি। এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, তাই তো? রেক্ট্যাঙ্গুলার বক্সকে যদি তুমি আঁকো, কেমন ভাবে আঁকবে? এটা আমি আগে কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়ে দেই। এটা এক্স অ্যাক্সিস, এক্স দেখা যাচ্ছে, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। একটা বাক্স আঁকি। বাক্স আঁকা তো একটা ঝামেলা। It's a box. It's a 3-dimensional box. X এর ইয়ে হচ্ছে 0 থেকে শুরু করে এই বিন্দু হচ্ছে y এর দিকে 0 to b, এই বিন্দু হচ্ছে y = b, এই বিন্দু হচ্ছে y = b। ওই বিন্দু যখন x 0, z 0, তাহলে এই বিন্দুর কোঅর্ডিনেট কত? এই বিন্দু 1, এই বিন্দু 1 এর কোঅর্ডিনেট কত বলো দেখি? তিনটা কোঅর্ডিনেট আছে, x y z, তো তিনটা কোঅর্ডিনেট। বিন্দু 1 এর এই যদি 1 নম্বর বিন্দু বলি, 1 নম্বর যে কোনো বিন্দু তিনটা কোঅর্ডিনেট আছে, x y z। এই 1 নম্বর বিন্দুর কোঅর্ডিনেট কি? a 0 0। এই বিন্দুকে যদি বলি 2 নম্বর বিন্দু, 2 নম্বর বিন্দুর কোঅর্ডিনেট কি? 0 b 0। এটাকে যদি বলি 0 b 0, এটা হচ্ছে 3 নয়, এটা কত? এটা হচ্ছে z = c, বাক্সের উচ্চতা হচ্ছে c। এই বিন্দুর কোঅর্ডিনেট কত? 0 0 c। ওকে, তাহলে এটাই হচ্ছে কিন্তু তোমার বক্স, পোটেনশিয়াল বক্স। বক্সের ভিতরে পোটেনশিয়াল এনার্জি শূন্য। যেই মুহূর্তে বক্সের সাইডে গেল, সেখানে হঠাৎ করে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি হয়ে গেছে, এবং সব জায়গায় ইনফিনিটি। বাইরে পোটেনশিয়ালের মান ইনফিনিটি আপ টু স্পেশাল ইনফিনিটি। দুই রকম ইনফিনিটি, পোটেনশিয়ালটা ইনফিনিটি, এবং বক্সের বাইরে তো যে কোনো দিকে পোটেনশিয়ালটা ইনফিনিটি থাকবে। তাহলে এই ধরনের একটা পোটেনশিয়াল ওয়েলকে আমি অঙ্কে কিভাবে প্রকাশ করব? অঙ্কের ভাষায় এইভাবে লিখবো আর কি। দেখো কিভাবে লেখা যায় পোটেনশিয়াল। আমি লিখবো এইরকম, v is a function of x y z, তো x y z।
জিরো, বাক্সের ভিতরে জিরো। বাক্সের ভিতরে মানে কি? জিরো, লেস দেন এক্স, লেস দেন এ, এক্স জিরো তো এর মধ্যে লিমিট, ওয়াই জিরো টু বি এর মধ্যে, জেড জিরো টু সি এর মধ্যে। আর বাক্সের বাইরে মানে এলসওয়্যার, পোটেনশিয়াল টু ইনফিনিটি। এইভাবে পোটেনশিয়ালটা লিখলাম। সো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল বক্স। আগে ছিল 1 ডাইমেনশনাল বক্স, একই মানে ম্যাথমেটিক্যালি একই, শুধু 1 ডাইমেনশনাল বক্সের মধ্যেই কাজ করবে, কিন্তু 3টা এক্স ওয়াই জেড। শর্ডিঙ্গার ইকুয়েশনটা কি? আইগেন ভ্যালু প্রবলেমটা কি? আইগেন ভ্যালু প্রবলেম হচ্ছে এইচ সাই ইকুয়াল টু ই সাই। এইচ 3 ডাইমেনশন এইচ কত? মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2m। এটা কি? এই অপারেটরকে কি বলে? লাপ্লাসিয়ান অপারেটর, ডেল স্কয়ার প্লাস ভি অ্যাক্টিং অন সাই। এটা হচ্ছে স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন ইকুয়াল টু ই সাই। ফুল ওয়েভ ফাংশন ক্যাপিটাল সাই ইজ এ ফাংশন অফ 4 ভ্যারিয়েবলস। তার মধ্যে 3টা স্পেশাল কোঅর্ডিনেট, আরেকটা হচ্ছে টাইম কোঅর্ডিনেট টি। এখন স্টেশনারি স্টেটের জন্য, এটা আমরা বারবার বলি এবং আমরা আগে করেছি, এখন করছি। স্টেশনারি স্টেটের জন্য মানে যেই স্টেট নির্দিষ্ট এনার্জি থাকে, যেই স্টেটটা এইচ এর একটা আইগেন স্টেট, সেই স্টেটে এনার্জির একটা নির্দিষ্ট মান থাকে, সেই সমস্ত স্টেটকে বলে স্টেশনারি স্টেট। ওকে, স্টেশনারি স্টেটের জন্য স্পেশিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, এখানে ছোট হাতের সাই which is a function of x, y, z, এটা হচ্ছে স্পেশিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। আর টেম্পোরাল টাইম পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন আলাদা হয়, এক্স্যাক্টলি আগের মতোই। আগে ছিল ফাংশন অফ এক্স, এখন ফাংশন অফ এক্স, ওয়াই, জেড। আগে ছিল d2 বাই dx স্কয়ার, এখন আরো দুটো d2 বাই dy স্কয়ার, d2 বাই dz স্কয়ার। আগে ছিল v অফ x, এখন শুধু v অফ x, y, z। কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি সলভ করব তখন ভিটা শূন্য ধরে, কারণ বক্সের ভিতরে তো ভি শূন্য, আর বক্সের বাইরে তো সাই শূন্য। সেখানে তার শর্ডিঙ্গার ইকুয়েশন লেখা যাবে না, শুধু বলবো ওখানে সাই ইকুয়াল জিরো। তো বক্সের বাইরে যেখানে ভি শূন্য নয়, সেখানে তো আমার শর্ডিঙ্গার ইকুয়েশন নেই, সেখানে সাই জিরো। ফলে সেখানে সলিউশন করার দরকার পড়ছে না। সলিউশন করার দরকার পড়ছে বক্সের ভিতরে, যেখানে ভি শূন্য। ভি শূন্য করলে তো আমার সলিউশন খুব সোজা। এক্স্যাক্টলি আগের মতোই করছি, 1 ডাইমেনশনাল বক্সের মতোই সবকিছু হচ্ছে, শুধু এখানে 3টা স্পেশাল কোঅর্ডিনেটস, একটা টেম্পোরাল কোঅর্ডিনেট তো থাকতেই হবে, আর আগে ছিল মাত্র একটা স্পেস কোঅর্ডিনেটস ছিল, এখানে 3টা, আর কিছু না। তাহলে বাক্সের ভেতরে শর্ডিঙ্গার ইকুয়েশনটা কি? ওকে, বাক্সের ভেতরে ভি ইকুয়াল টু শূন্য। তাহলে শর্ডিঙ্গার ইকুয়েশন কি হবে? ওকে, শর্ডিঙ্গার ইকুয়েশন যাই হোক না কেন, সলিউশন কি হতে পারে? ওকে, আমার খেয়াল রাখতে হবে সলিউশন আবার সেই বাউন্ডারি কন্ডিশন দিতে। বাউন্ডারি কন্ডিশন কি? ওয়াই এবং জেড এর মান যাই হোক না কেন, এক্স এর মান যখন শূন্য অথবা এক্স এর মান যখন এ, তখন নিশ্চিতভাবে সাইয়ের মান শূন্য হতেই হবে। ভেতরের সাইয়ের মান শূন্য হতে পারে, নাও হতে পারে, ডিপেন্ড করে সলিউশন কি দেয়। সলিউশন করার পরে, এই বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করার পরে, ভেতরের একটা এক্স এর মানের জন্য, 0 to a এর জন্য কোনো এক্স এর মানের জন্য সাই শূন্য হতে পারে, আবার পরবর্তী সলিউশনে সেই পয়েন্টে আবার শূন্য হবে না। কিন্তু সব সলিউশনের জন্য এক্স এর মান যখন শূন্য এবং এক্স এর মান যখন এ, তখন সাইটা শূন্য হতেই হবে। কারণ এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু এ মানে হচ্ছে বাক্সের এজে চলে গেলে, রাইট, সেখানে তো পোটেনশিয়ালটা হঠাৎ করে ইনফিনিটি হয়ে যায়। সেই জায়গায় আমার ওয়েভ ফাংশনটা শূন্য হতেই হবে, অন্য জায়গায় শূন্য হোক না হোক, রাইট। এক্স এর মান যখন শূন্য অথবা ছোট হাতে এক্স এর মান যখন এ, সেই জায়গায় আমার ওয়েভ ফাংশনটা এনার্জি যাই হোক না কেন, আমার ওয়েভ ফাংশনটা শূন্য হতেই হবে। একইভাবে এক্স এবং জেড এর যাই মান হোক না কেন, সব সলিউশনের জন্য ওয়াই এর মান যখন শূন্য এবং ওয়াই এর মান যখন বি, আমার ওয়েভ ফাংশনটা শূন্য হতে হবে। কারণ ওয়াই ইকুয়াল টু 0 মানে বক্সে একটা গায়ে এসে গেলাম, আর ওয়াই ইকুয়াল টু বি মানে পার্টিকেলটা বক্সের অপোজিট গায়ে চলে গেল। সেখানে তো পার্টিকেলটা ঠিক গায়ে লাগতে পারবে না,
ওই জায়গায় গায়ে লাগা মাত্র তো পোটেনশিয়াল ইনফিনিট হবে, কিন্তু ইনফিনিট করার মতো তো এনার্জি আমার নাই। সুতরাং y might tend to 0 and y will tend to b. Y will never be exactly equal to 0. Y will never be exactly equal to b. একইভাবে x will never be equal to 0. X will tend to 0. X tend to 0 করলে wave function must tend to 0. Or x will tend to b. Sorry, x tends to a. X tends to a হলে wave function আবার tends to 0. Similarly, y tends to 0 হলে psi 0. Y tends to b হলে psi 0. আর z tends to 0 হলে psi 0. আর z tends to c হলে psi আবার 0. এই বাউন্ডারি কন্ডিশন মেনটেইন করতে হবে। এই বাউন্ডারি কন্ডিশন মেনটেইন করে একটা সলিউশন গেস করতে পারো? আমি তো ওয়ান ডাইমেনশন জানি। ওয়ান ডাইমেনশনাল গ্রাউন্ড স্টেটের বেলায় আমার সলিউশনটা কি হয়েছিল? আমার স্পেশাল পার্ট অফ দি সলিউশন কি ছিল? সাইন করতে হবে। সাইন করতে হবে। সাইন না করলে হবে না, কোসাইন করলে হবে না। কোসাইন করলে যখন 0 হবে, এক্স কিংবা ওয়াই কিংবা জেড যখন 0 হবে, তখন কিন্তু কোসাইন ফাংশন ধরলে তখন ওয়েভ ফাংশন 0 হবে না। at x equal to 0 এবং y equal to 0 এবং z equal to 0, ওয়েভ ফাংশনটা শূন্য করতে গেলে আমাকে সাইন ফাংশন নিতেই হবে। তো সাইন নেব ওয়েভ ফাংশন। শুধু এক্স এর দিকে ওয়েভ ফাংশন দেখো, আগে কি পেয়েছিলাম? আমি ধরো গ্রাউন্ড স্টেট যদি দেখি, সর্বনিম্ন এনার্জি দেখি, k1 কত ছিল? k1 ছিল পাই এক্স বাই এ, পাই বাই এ। তো সাইন পাই এক্স বাই এ। এটা ওয়ান ডাইমেনশনাল কেসে গ্রাউন্ড স্টেটে ওয়েভ ফাংশন কত ছিল? ওয়ান ডাইমেনশনাল কেসে গ্রাউন্ড স্টেটে ওয়েভ ফাংশন কত ছিল? গ্রাউন্ড স্টেট মানে n equal to 1, তাহলে সাইন k1x, স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। k1 কত ছিল? k1 ছিল পাই বাই এ, n equal to 1 ধরলে পাই বাই এ। তাহলে গ্রাউন্ড স্টেটে ওয়েভ ফাংশন কত ছিল? সাইন পাই এক্স বাই এ। সেটা লিখলাম, শুধু এক্স এর জন্য লিখলাম। তাহলে ওয়াই কেমন হবে? তাহলে গ্রাউন্ড স্টেটে ওয়াই কি হতে পারে? ওয়াই পার্টটা কোথায় এভাবে গুণ হয়ে হবে কিনা? সাইন পাই ওয়াই বাই বি, আর জেড এর জন্য লিখবো সাইন পাই ওয়াই বাই সি, আর একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট দেবো। এটাই যদি ওয়েভ ফাংশন গেস করি আমি, সাই এক্স ওয়াই জেড, এই ওয়েভ ফাংশন আমি গেস করলাম। ওকে, এটা হয় কিনা ওয়েভ ফাংশন? হবে, কারণ যে কোনো এটা আমার ওয়েভ 0 ফাংশন পয়েন্টে 0 হয়ে যাবে। লিখলাম এভাবে, আমি একটা গেস করলাম, রাইট। দেখো এটা হচ্ছে কিনা। ওয়াই জেড এর মান যাই হোক না কেন, এক্স এর মান যখন 0 ওয়েভ ফাংশন 0, এক্স এর মান যখন a সাইন পাই 0, এখানে এটা 0 না হলেও এটা 0, ফলে ওয়েভ ফাংশন 0। একইভাবে y এর মান যখন 0, x এবং z এর মান যাই হোক না কেন, y এর মান যখন 0 তখন psi এর মান 0, এবং y এর মান যখন b তখনও psi এর মান 0। Similarly, when z is equal to 0 and z equal to c, তখন psi is 0, whatever may be the values of x and y. তাহলে বাউন্ডারি কন্ডিশন ঠিক আছে, n is the normalization constant। এটা আমরা দেখে নেব কত হয়। এইভাবে যদি লিখি, ওকে, তাহলে এটা একটা সলিউশন পাচ্ছি আমি। আমার তো সলিউশন হাজারটা সলিউশন আছে, ইনফিনিট সংখ্যার সলিউশন আছে। দিস ইজ বি এ সলিউশন। দিস সলিউশন okay obeys the boundary condition. দেখো, this solution psi is 0 on each of the faces. ওই যে বাক্স আছে, বাক্সের যে কোনো একটা ফেসে তোমার ওয়েভ ফাংশন শূন্য হতে হবে। বাক্সের ডায়াগ্রামটা তোমাকে দেখাই, আবার দেখাই কোন ফেসগুলো কি। বাক্সের ডায়াগ্রামটা এখন দেখা যাচ্ছে। বাক্সের রেক্ট্যাঙ্গুলার বক্স 6টা ফেস আছে। আমি যে ফেসটা আমি এখন
আমি এখন যে ফেসটা শেড করলাম সেটা একটা প্লেন, সেটা এক্সাক্ট প্লেন, রাইট? সেটা হচ্ছে এক্সাক্ট প্লেন। এক্সাক্ট প্লেনে এক্স এবং জেড ভ্যারি করতে পারে। প্লেনের বিভিন্ন জায়গায় ওই শ্যাডো করে যে প্লেনটা দেখাচ্ছি, এই প্লেনের এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এক্স ভ্যারি করবে, জেড ভ্যারি করবে, কিন্তু ওয়াই ভ্যারি করবে না। ওই যে শেডেড প্লেন দেখালাম, সেই শেডেড প্লেনের যে কোনো বিন্দুর জন্য ওয়াই এর মান কত? একজন বলো, শফিউল বলো। এখানে যে শেড করে যে এক্সাক্ট প্লেন দেখালাম, y equal to 0. So এই প্লেনের ইকুয়েশন হচ্ছে y equal to 0 প্লেন। This is y equal to 0 প্লেন। এটা হচ্ছে জাস্ট অন দ্য এক্সাক্ট প্লেনে, এক্সাক্ট প্লেনে অবস্থান করছে। এক্সাক্ট প্লেনটার ইকুয়েশন হচ্ছে y equal to 0। এটা বাক্সের একটা বাম দিকের সাইড। ওখানে যদি পৌঁছায়, ওখানে হঠাৎ করে পোটেনশিয়াল ইনফিনিটি। এই যে আমি শেড করে আরেকটা প্লেন দেখাচ্ছি, এই প্লেনের ইকুয়েশন বলো কত? দ্বিতীয়বার যে শেড করলাম, এই প্লেনের ইকুয়েশন কি? y equal to b। এখানে আবার xz এর মান, কিন্তু xz এর মান চেঞ্জ করতে পারে প্লেনের ভিন্ন ভিন্ন জায়গায় গেলে। প্লেন তো ইনফিনিট প্লেন। এই যে নতুন ভাবে যে শেড করলাম সেটা প্যারালাল টু দ্য এক্সাক্ট প্লেন। সেই প্লেনে বিভিন্ন পয়েন্টে এক্স এর মান, জেড এর মান তফাৎ হবে, কিন্তু ওয়াই এর মান ফিক্সড। এখানে ওয়াই এর মান কত? যে কোনো বিন্দুতে ওয়াই এর মান কত? বি। তাহলে এটা ওয়াই ইকুয়াল টু বি। বাক্সের এই সাইডে যদি পার্টিকেল এসে যায়, এখানে ওয়েভ ফাংশন 0 হয়ে যাবে প্রত্যেকটা সাইডে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এটা ওয়াই ইকুয়াল টু বি। এই সামনে যেটা দেখা যাচ্ছে, পিছনে যে ফেসটা আছে, পিছনের ফেসের এই পিছন দিকের ফেসটা, ওটা কত? পিছন দিকের যে ফেসটা, সামনে x equal to 0, x equal to 0 প্লেন। সামনে যে প্লেনটা দেখছো সেটা কত? x equal to a প্লেন, রাইট? ওটা বক্সের দুটা সাইড। ওখানে গেল পার্টিকেলটা ওয়েভ ফাংশন হবে। এই নিচের প্লেনটা ওটা, এটা কি? নিচের প্লেনটা হচ্ছে z equal to 0, উপরের প্লেনটা কি? z equal to c। বাক্সের তলদেশ হচ্ছে z equal to 0, বাক্সের উপরটা হচ্ছে z equal to c। ওখানে আবার ওয়েভ ফাংশন 0। কি করবো? শেয়ার করবো না? আমি তো স্ক্রিন শেয়ার করছি নাকি? তাহলে এই যে একটা ওয়েভ ফাংশন লিখলাম, ধরো গেস করলাম, দেখো 3 ডাইমেনশন, তো এটা প্রোডাক্ট হিসাবে লিখলাম। It's a function of x times a function of y times a function of z. এই ফাংশনস গুলো এমন ভাবে ফাংশনস গুলো নিলাম সাইন ফাংশন চিন্তা ভাবনা করে, এবং এই সাইন ফাংশনের আর্গুমেন্ট এমন ভাবে দেওয়া হলো যে এই ওয়েভ ফাংশন ইজ 0 অন ইচ অফ দ্য ফেসেস অফ দ্য বক্স। ফেস গুলো কি? x equal to 0, x equal to a একটা ফেস। এটা হচ্ছে x equal to 0 মানে হচ্ছে পিছনেরটা, আর x equal to a হচ্ছে সামনেরটা। y equal to 0, y equal to 0 হচ্ছে বাঁ দিকের ফেসটা, y equal to b হচ্ছে ডান দিকের ফেসটা। z equal to 0 মানে হচ্ছে নিচের ফেসটা, z equal to c উপরের ফেসটা। প্রত্যেকটা ফেসে ওয়েভ ফাংশন 0 হবে। 0 করার জন্যই আমি সাইন লিখলাম এবং এই আর্গুমেন্টটা এভাবে দিলাম পাই এক্স বাই এ। এটা সলিউশন হলো কিনা দেখে নাও তো। এটা করলে কি সলিউশন হবে কিনা? ওয়ান ডাইমেনশনাল কেসে হয়েছিল, কিন্তু এটা করলে সলিউশন হবে কিনা? সলিউশন হওয়ার জন্য কি কন্ডিশন রাখতে হবে? এটা তো বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করে, ঠিক আছে, কিন্তু এটা আদৌ এই শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন কি না এটা দেখে নাও। এই ফাংশনটা তো শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন হতে হবে 1 নম্বর, 2 নম্বর বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। আমি শুধু বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করালাম, কিন্তু করলেই তো চলবে না। বাউন্ডারি কন্ডিশন করলে এটা শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন রইল কিনা সেটা দেখো। সেটা করতে হলে কি করতে হবে? এখানে তো আবার একটা ই আছে, ইটা তো আননোন। ওকে, তাহলে
এই ফাংশনটা শ্রোডিঙ্গার ইকুয়েশন স্যাটিসফাই করে কি না। বক্সের ভিতরে শ্রোডিঙ্গার ইকুয়েশন মানে হচ্ছে v = 0 করে যেটা হয় কিনা। তাহলে দেখো -h²/2m এই ওয়েভ ফাংশনকে দুইবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এটা পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, y এবং z কনস্ট্যান্ট রেখে দুইবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তারপরে করতে হবে যোগ দিয়ে করতে হবে একই ওয়েভ ফাংশনকে y এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করতে হবে x এবং z কে কনস্ট্যান্ট রেখে। তারপর ওর সঙ্গে যোগ দিতে হবে ওই ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ z এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবে x এবং y কনস্ট্যান্ট রাখবে। এগুলো পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে কিনা দেখো, জাস্ট এটা দেখে নিতে পারো। এখানে আছে d2/dx²। আগে এটা দেখো কি হবে। ওয়েভ ফাংশন আছে sin πx/a, আমার ডেরিভেটিভ d2/dx এইখানে অ্যাপ্লাই করতে হবে sin πx/a। y কনস্ট্যান্ট রাখবো, z কনস্ট্যান্ট রাখবো, আর এটা তো নরমালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা, সাইনের যদি একবার ডেরিভেটিভ নেই কি হবে? হবে π/a cos এই জিনিসটা, তাই তো? আরেকবার ডেরিভেটিভ নাও, কি হবে? π² এটা আবার ব্যাক করে সাইনে আসবে। ওকে, ওই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে যাবে, তাহলে কি হলো? h²/2m, আর এই যে π² যেটা আসবে, π²টা কমন নয়, তাহলে কি হবে? এই মাইনাস সাইনটা উঠে যাবে, তাহলে আর এখানে হবে h² π²/2m, আর নিচে থাকবে একটা 1/a²। ওকে, তারপরে y সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ নাও। y সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ নিলে কি হবে? মাইনাস π²/b² ব্যাক টু সাইনই আসবে। এখন π²/b² হবে, π²টা এই বাইরে কমন যাবে, h² π² যোগ 1/b² লিখবো। তারপরে d2/dz², এটার উপরে দুইবার এক করবে, এটার উপরে দুইবার এক করলে কি পাবো? মাইনাস π²/c² সাইন। π²টা কমন হলো, এই মাইনাস সাইন উঠে গেল, h²π²/2m ওটা কমন গেল, আর এখানে হবে 1/c² ইকুয়াল টু ই সাই। আর সাই তো সাই ব্যাক করলোই, সাই কেটে দাও, সাই কেটে দিলে ই কত দাঁড়ালো? ই দাঁড়ালো h² π²/2m গুণ 1/a², 1/b², 1/c²। তাহলে বলতে চাই যে এই ইকুয়েশন 21, এই শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন হবে, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন যদি ই সমান হয় h² π²/2m হোল থিং টাইমস 1/a², 1/b², 1/c²। সে কন্ডিশনটা রাখতে হবে। সেই কন্ডিশন থেকে আমি ই এর মান পেয়ে গেলাম। তাহলে এই ওয়েভ ফাংশনটা স্যাটিসফাইজ ইকুয়েশন 19। এই ইকুয়েশন স্যাটিসফাই করে ইনসাইড দ্য বক্স, যেখানে v শূন্য। যদি ই হয় h² π²/2m হোল থিং টাইমস 1/a² প্লাস 1/b², 1/c²। ই এর মান যদি এইটা হয়, তাহলেই এই ফাংশনটা শ্রোডিঙ্গার ইকুয়েশন স্যাটিসফাই করবে এবং এই ফাংশনটা বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে এনার্জি এটা হলো। তাহলে এটা একটা সলিউশন আমি পেলাম, এটা ওকে, আমি ভেরিফাই করলাম। ইন জেনারেলি দেখা গেলে, ইন জেনারেল কথাটার মানে কি, ইংরেজি কি? ইন জেনারেল কথাটার ইংরেজি কি? In general, there are an infinite set of eigenfunctions and eigenvalues labeled by 3 quantum numbers, nx equal to 1, 2, 3, ny equal to 1, 2, 3, etc., and nz equal to 1, 2, 3, etc. In general, psi, দেখো আগে ওয়ান ডাইমেনশনাল বক্সে আমি কি করেছিলাম? ওয়েভ ফাংশন তো হচ্ছে লিখেছিলাম kn equal to n π/a, তাহলে এখানে ছিল sin knx, তাহলে ছিল n πx/a, n πx/a, শুধু একটা x ছিল, y ছিল না, n πx। এখন তিনটা কোঅর্ডিনেট আছে x, y, z, প্রতিটা x, y, z এর জন্য একটা করে
একটা করে কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করব। এক্স এর জন্য nx, ওয়াই এর জন্য ny, জেড এর জন্য nz। প্রতিটা কোয়ান্টাম নাম্বারের মান 1 2 3 এর মধ্যে ভ্যারি করবে, 1 2 3 4 5 ইত্যাদি। তো লিখছি এভাবে, psi is a function of x, y, z. It depends upon 3 quantum numbers, nx, ny, and z. nx, ny, and z তিনটাই ওই পজিটিভ ইন্টিজার হবে। ওকে, কি মান হবে সেটা এক এক মানের জন্য এক একটা স্টেট, তিনটাই পজিটিভ ইন্টিজার। এবং ওয়েভ ফাংশনটা এইভাবে লিখলাম, একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট ক্যাপিটাল N সাইন শুধু পাই এক্স বাই এ না লিখে nx পাই এক্স বাই এ, আগে লিখেছিলাম পাই ওয়াই বাই বি, এখন এটা জেনারেল করে দিচ্ছি ny পাই ওয়াই বাই বি, ny আর সাইন nz এটা পাই জেড বাই সি, এটা এ না পাই জেড, এখানে এটা ফিক্স করে নেবে, পাই এটা ঠিক করে নেবে পাই জেড বাই সি। nx মান 1 2 3 4 5 6 7 হবে, এরকম হবে। ny এর মান 1 2 3, ওখান থেকে যে কোনো একটা সংখ্যা হবে। nx ny এর মান সমান হতে পারে, সমান নাও হতে পারে, nz এর মানও তাই। এইটার করসপন্ডিং এনার্জি কি হবে তাহলে? এটা যদি করো আগের মতো করো, তাহলে এনার্জি ডিপেন্ডস আপন 3 প্যারামিটারস। এনার্জি আগে ছিল এটাও 1/a স্কয়ার 1/b স্কয়ার, এখন উপরে একটা nx স্কয়ার ny স্কয়ার nz স্কয়ার থাকবে, এরকম হবে। তাতে আমার হয়েই গেল। আমি দেখালাম যে এই ক্ষেত্রে আমার এনার্জি আইগেন ভ্যালুজ ডিপেন্ডস আপন 3 প্যারামিটারস। এই প্যারামিটারকে বলা হয় কোয়ান্টাম নাম্বারস। এনার্জির মান এইটা। প্রতিটা এনার্জির জন্য এই ধরনের প্রতিটা কোয়ান্টাম, ফর এভরি সেট অফ কোয়ান্টাম নাম্বার, তিনটা কোয়ান্টাম নাম্বার দেখুন সেট nx ny nz, এই সেটের মান জন্য ওয়েভ করসপন্ডিং ওয়েভ ফাংশন এইভাবে আসবে। আমার তো সলিউশন হয়ে গেল, আই হ্যাভ সলভড ইট। এই যে ওয়েভ ফাংশন কিন্তু ফ্যাক্টর করে গেছে, টাইম তো ফ্যাক্টর করেছেই, টাইম তো ফ্যাক্টর করবেই। টাইম কোঅর্ডিনেটটি স্পেস কোঅর্ডিনেট থেকে আলাদা হয়ে যাবে, ফ্যাক্টর হয়ে যাবে। তার কারণ আমি স্টেশনারি স্টেট দেখছি। এই ক্ষেত্রে যে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড যে ফ্যাক্টর হয়ে গেছে, এই যে এইটা সাইন এক্স স্পেশাল ওয়েভ ফাংশনে এক্স পার্ট ওয়াই পার্ট আর জেড পার্টও যে ফ্যাক্টর হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, সেটা হয়েছে কারণ বি শূন্য বলেই হয়েছে। ওকে, কেন হলো বি শূন্য হলে কেন ফ্যাক্টর হবে? ওয়েভ ফাংশনের স্পেশাল পার্টস গুলো, স্পেশাল কোঅর্ডিনেটস গুলো ফ্যাক্টরড হয়ে যাবে, রাইট? স্পেশাল কোঅর্ডিনেটস গুলো ফ্যাক্টরড হয়ে গেছে কারণ ভেতরে ভি ইজ 0। আচ্ছা, ভি 0 হলে কি হয় দেখো না, এই যে এক্স ওয়াই জেড ইজ স্পেশাল, এটা তো হচ্ছে স্পেশাল ওয়েভ ফাংশন। psi is a function of x, y, z. Psi would be a product of a function of x, a function of y, and a function of z. Psi, spatial part of the wave function, is a product of a function of x, a function of y, and a function of z. তার মানে x, y, z ও সেপারেট করে গেছে। স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনে x ডিপেন্ডেন্স, y ডিপেন্ডেন্স, z dependence of the wave function has factored out. এটা করেছে স্পেশাল, সবসময় এরকম হবে এমন কোনো কথা নেই। এই ক্ষেত্রে কেন হলো ফ্যাক্টর আউট, কেন হলো? v0 বলেই হলো। v0 বলে কি এমন কি হলো যে এটা ফ্যাক্টর হলো? এই যে সাইয়ের মধ্যে যে এক্স ডিপেন্ডেন্স, ওয়াই ডিপেন্ডেন্স, জেড ডিপেন্ডেন্স ফ্যাক্টরড হয়ে গেছে। ওকে, ফ্যাক্টর যে হবে এমন কোনো কথা নেই। এক্স ওয়াই জেড ডিপেন্ডেন্স ফ্যাক্টর হলে হবে এমন কোনো কথা নেই। ডিফাইনিট হলে স্যার ক্রস টার্ম থাকতে পারতো। রাইট, ক্রস টার্ম থাকতে পারে। যেমন আমি দেখাই, ওয়েভ ফাংশন যদি এরকম হয়েছে, এখানে ফ্যাক্টরড হয়েছে। ওয়েভ ফাংশন যদি এরকম সলিউশন করে যদি এরকম পেতাম, ধরো সলিউশন করে যদি আমি এটা পেতাম, psi x y z
equal to e to the power minus alpha x squared minus beta y squared minus gamma squared, gamma z squared minus axy minus b yzc minus কি বলে yz minus c zx এভাবে যদি হয় এখন কি ফ্যাক্টর হলো? এখন তো ফ্যাক্টরড হলো না। It's not a function of x times a function of y times a function of z. ওটা হলো না তো। এই ক্রস টার্মে ক্রস টার্ম আছে। এই ক্রস টার্ম গুলো না থাকলে এটা হতো e to the power minus alpha x squared e to the power minus beta y squared ফ্যাক্টরড হয়ে গেছে, তাই তো? ক্রস টার্ম থাকাতে হলো না, কারণ ক্রস টার্ম থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করে তোমার বিটা কেমন। ফ্যাক্টর করা যাবে কি যাবে না ডিপেন্ড করে বিটা কেমন। আমার এই ক্ষেত্রে বিটা 0, ফলে এটা ফ্যাক্টর করা গেল। তো বি 0 হতে এমন কি হলো যে এটা ফ্যাক্টর করা গেল। আচ্ছা, ওকে, এটা একটু আলোচনাটা আজকে করবো না, কারণ 1টা বেজে যাচ্ছে। এটা আলোচনাটা করতে আমার 20 মিনিটস লাগবে। কিন্তু খেয়াল রাখো, এখানে ওয়েভ ফাংশনটা লেখা হলো, স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন লেখা হলো as a factor, as a product of a function of x, a function of y, and a function of z. এখানে z, a না, z. So x dependence, y dependence, and z dependence of the spatial wave function has factored out. Okay. আর টাইম ডিপেন্ডেন্স আগে থেকে প্রথম থেকে ফ্যাক্টর ছিল, আলাদা ছিল। স্পেশাল ডিপেন্ডেন্সও x y z ডিপেন্ডেন্স আলাদা হয়ে গেল। তাহলে it's a function of x times a function of y times a function of z times a function of t. Function of t টা is a phase factor, আর function of x y z হচ্ছে সাইন। সাইন নিতে হলো, সাইনের আর্গুমেন্ট এইভাবে নিতে হলো, কারণ আমি বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করতে চাই, আর এনার্জি পেয়ে যাই আমি এই ফর্মুলা অনুযায়ী। ওকে, তাহলে আমি দেখাবো যে আগামী ক্লাসে কেন ফ্যাক্টরড হয়, স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন ফ্যাক্টরড কেন হলো। ওকে, তার মানে এটা ভ্যারিয়েবলস গুলো সেপারেট করে গেল। এক্স ওয়াই জেড 3টে ভ্যারিয়েবল তো আছে স্পেশাল পার্টে, 3টে ভ্যারিয়েবল সেপারেট করে গেল। তার মানে এখানে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করছি তখন সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করেছি। আসলে সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক, এই ভ্যারিয়েবল সেপারেট করা যায় কি না সেটা দেখাবো আর কি। আন্ডার হোয়াট কন্ডিশন, ভি কেমন হলে এই এক্স ওয়াই জেড 3টে ভ্যারিয়েবল আলাদা করে ফেলা যাবে। আলাদা করে ফেলা মানে হচ্ছে সাইয়ের ভেতরে যে এক্স ওয়াই জেড ডিপেন্ডেন্স আছে ওই ডিপেন্ডেন্স গুলো ফ্যাক্টরড আউট হয়ে যাবে, রাইট? এক্স এর ডিপেন্ডেন্স is independent of the dependence of psi on y. Psi to x এর উপর ডিপেন্ডেন্ট, y z এর উপর ডিপেন্ডেন্ট। x এর ডিপেন্ডেন্স is independent of y z ডিপেন্ডেন্স। ওকে, এটা আমি আগামী ক্লাসে দেখাবো। এবং আর একটা নতুন কনসেপ্ট আমরা আবিষ্কার করব, ইলাস্ট্রেট করব, সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডিজেনারেসি। এখানে ইলাস্ট্রেটেড হবে যে প্রতিটা এনার্জির জন্য, এক একটা এনার্জির জন্য যে অনেকগুলো স্টেট থাকতে পারে সেটা এখানে প্রতীয়মান হবে। ওই ক্ষেত্রে কিন্তু ওয়ান ডাইমেনশনাল কেস যখন করেছিলাম তখন ওগুলো ছিল সব নন ডিজেনারেট, সবগুলো এনার্জি ছিল নন ডিজেনারেট। এই যে এনার্জি গুলো ইএন, এগুলো ছিল সব নন ডিজেনারেট। প্রতিটা ইএন এর জন্য একটা করে স্টেট, কারণ এখানে একটাই কোয়ান্টাম নাম্বার এন। এই এনটাকে আমি এনএক্স বলতে পারতাম, কিন্তু বলার কোনো দরকার নেই, এখানে এনই বলেছি। আর যখন কোয়ান্টাম নাম্বার 3টা হলো 3 ডাইমেনশনাল বক্সের বেলায় nx ny nz, তখন এক একটা এনার্জি লেভেলের জন্য আমার একের অধিক এনার্জি, একের অধিক স্টেট থাকতে পারে। স্টেটগুলো কিন্তু কি দ্বারা নির্ধারিত হবে? স্টেটগুলো নির্ধারিত হবে nx ny nz দ্বারা। nx ny nz 3টা মিলে যদি একটা সেট হয়, এই সেটের প্রতিটা মানের জন্য, প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট মানের জন্য প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট মানের জন্য ধরো এক একটা স্টেট। প্রতিটা স্টেটের জন্য এনার্জি কি সেটা আমার ফর্মুলা জানা আছে।
যদি এমন হয়, আমি একটা জাস্ট এটা করে শেষ করে দিচ্ছি। ধরো nx ny nz এই সেট, এই সেটের মান যদি হয়, এই সেটের মানের উপর নির্ভর করবে স্টেটটা কি এবং সেই স্টেটের করসপন্ডিং এনার্জি কত। ধরো এটা নিলাম, ধরো আমি এভাবে নিলাম, nx এর মান 1, ওটা 0 0, ও সরি এটা তো হবে না, ny nz 0 হতে পারবে না। 1 1 ধরো আমি সেট গুলোই নিলাম 2 1 1 1 2 1 1 1 2, nx ny nz ভিন্ন ভিন্ন স্টেট। এই সেট আর এই সেট কি আইডেন্টিক্যাল সেট? এটা 2 1 1, এটা 1 2 1, আইডেন্টিক্যাল সেট না, ডিফারেন্ট, রাইট? nx ny nz এটা তো ny, এখানে এটা ny, মাঝখানটা তো ny। ওকে, এটা ভিন্ন ভিন্ন স্টেটস, ভিন্ন ভিন্ন স্টেট, তিনটা ভিন্ন ভিন্ন স্টেট নিলাম, প্রতিটা স্টেটের জন্য এনার্জি সমান, কারণ এনার্জির ফর্মুলা শুধু আছে এটা nx স্কয়ার প্লাস একটা কনস্ট্যান্ট আছে গুণ এখানে কোনটা 1 নেবা, কোন দুটো 1 নেবার, কোনটাকে 2 ধরবা, ডাজন্ট ম্যাটার, সব ক্ষেত্রে একই মান আসবে। এই তিনটা ভিন্ন ভিন্ন স্টেট কিন্তু একই এনার্জি, তাহলে এই এনার্জি যেটা পেলাম, দ্যাট এনার্জি ইজ থ্রি-ফোল্ড ডিজেনারেট। কারণ এটা হলো তার কারণ এখানে আমার একটা কোয়ান্টাম নাম্বার না, তিনটা কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বারগুলোর অ্যারেঞ্জমেন্ট এমন ভাবে করতে পারবো যে বিভিন্ন ভিন্ন অ্যারেঞ্জমেন্ট মানে ভিন্ন ভিন্ন এনার্জি, ভিন্ন ভিন্ন স্টেট এনার্জি, একটু nx ny nz এই তিনটার মান একটা, যে কোনো একটা তফাৎ হলেই স্টেট তফাৎ হয়ে যাবে। কিন্তু কিন্তু যদি এমন ভাবে অ্যারেঞ্জ করতে পারি nx ny nz এগুলোর অনেকগুলো মান হতে পারে, সবগুলো মানের জন্য এনার্জি সমান কিন্তু স্টেটগুলো ভিন্ন ভিন্ন, তাহলে তো ডিজেনারেসি হলো। ডিজেনারেসি সম্ভব হলো কারণ এখানে তিনটা, একের অধিক কোয়ান্টাম নাম্বার আছে nx ny nz। এটার একটা নতুন কনসেপ্ট ডিজেনারেসি। আমরা যদিও ডিজেনারেসি অনেক আলোচনা করেছি, এটাই প্রথমবারের মতো এক্সপ্লিসিটলি দেখাবো যে এনার্জি লেভেল ডিজেনারেট হতে পারে।